নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুল দুটির নাম হলো আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল এবং কোনাহাই অ্যাটাচ প্রাইমারি স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্ন তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, পর্যটন কবিতাটি কবির নাম সহ প্রথম 4 লাইন লেখো। দেখো লিখেছি পর্যটন কবিতাটির কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাড়ি গুম্ফ চিঠি, কেষ্টবাবু কোথায় যান, বাদক শান। এটা হলো প্রথম 4 লাইন। দুইয়ের প্রশ্নটি বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কাজ লাগো, পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে। কোথায় দেখেছ মা, আলমারিতে। সবুজ সবুজ শ্যাওলা, মল্লিক বাবুর বাগান, আকাশ ছোঁয়া বাড়ি। তিনেরটা বলছি, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নৌকা যাত্রা কবিতার নৌকার মালিকের নাম আশু মধু না শ্যাম, মধু। মানুষকে ট্রেনে বাসে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো, মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো। এখানে লতা পাতা সব দলাদলি গলাগলি জড়াজড়ি করে আছে, সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে। একসঙ্গে আলাদাভাবে দুজনে থাকলে শক্তি বাড়ে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। আরাম কবিতাটিতে ভোরবেলার, রাত্রিবেলার, দুপুরবেলার কথা বলা হয়েছে। আরাম কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে। শুনে হিংসায় ভয়ে করুণায় হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো। চারের প্রশ্নটি বলেছি, বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো 6টি। আমি 8টি লিখে দেখাচ্ছি, দেখো। সুখ, সুখের বিপরীত শব্দ কি হয়ে যাবে? সুখ, দুঃখ, বিসর্গ খ। ঠিক, ঠিকের বিপরীত শব্দ কি হবে? ভুল। দূরে, দূরের বিপরীত কাছে। একদল, একদলের বিপরীত একটি। ভিজে, ভিজের বিপরীত শুকনো। মিথ্যে, মিথ্যের বিপরীত সত্যি। ঘন, ঘনর বিপরীত পাতলা। বন্ধ, বন্ধের বিপরীত খোলা। 5এরটা বলেছি সমার্থক শব্দ লেখো। বন, বনের সমার্থক শব্দ কি হয়ে যাবে? জঙ্গল, অরণ্য, অরণ্য। দেহ, দেহ সমার্থক শব্দ হবে শরীর। 6এর প্রশ্নটি বলেছি, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ লেখো যে কোনো 3টে। আমি 4টেই লিখে দেখাচ্ছি। এটা সাজিয়ে নিলে হবে শাখা প্রশাখা, শাখা প্রশাখা। এটা সাজিয়ে নিলে হবে শীতকাল, শীতকাল। এটা সাজিয়ে নিলে হবে দুপুর বেলা। এটা সাজিয়ে নিলে হবে বনভূমি। 7এরটা বলেছে অর্থ লেখো। পৃথিবী, পৃথিবী শব্দের অর্থ কি হবে? ভুবন, বিশ্ব। কুজন, কুজন শব্দের অর্থ কি হবে? পাখির ডাক। সাথী, সাথীর অর্থ কি হবে? সঙ্গী। দন্ত স ওয়াই হয় দীর্ঘই, সঙ্গী। ঠান্ডার অর্থ কি হবে? শীতল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 8এর প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করো। রাজপুত্র, দেখো কি লেখা আছে? রয় আঁকা, বর্গীয় জ, পয়ে হর্ষ, তয় রফল আছে। তাহলে রয় আঁকা প্রথম লিখবো, র যোগ আ, রয় আঁকা হয়ে গেল। এবার বর্গীয় জ আছে, তাহলে বর্গীয় জ
যোগ অ রাজ পুত্র, পয়ে হর্ষ আছে, প যোগ হর্ষ আর তয়ে রফলা, ত যোগ র যোগ অ রাজপুত্র। তারপর কি আছে আনন্দ, আ যোগ দন্তন্য যোগ অ যোগ দন্তন্য যোগ দ যোগ অ আনন্দ। নয়েরটা বলেছি নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। গাছ গাছালি, বাগানে গাছ গাছালিতে ভর্তি। সমুদ্র, আমি সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম। এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। 10টা বলেছি কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাগ দাও। বোধোদয় ছেলেদের রামায়ণ, রসমুন্ডি আর ইংরেজি ফার্স্ট বুক। রসমুন্ডিটা বেমানান, রসমুন্ডিটা গোল করে দিলাম। মা, মামা, দিদি, হিংসুটি, মামাটা বেমানান, গোল করে দিলাম। 10টা বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দয়িকা তালবস্য দেশ আর দয় বয়িকা মধ্যনস্বর দেশ। দয়িকা তালবস্য দেশ মানে হলো রাষ্ট্র, দয়াকা মধ্যনস্বর টয়ের অফলা। আর দয় বয়িকা মধ্যনস্বর দেশ মানে হলো হিংসা। পয়াকা র পার আর পয়া আকা ঢর্ষণ র পার। পয়াকা র পার মানে হলো পেরোনো, পেরোনো। আর পয়াকা ঢর্ষণ পার মানে হলো কিনারা, কিনারা। ব্র্যাকেটে লিখে দিচ্ছি নদী, কুল। 12টা বলেছে নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো 5টি আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। হিংসুটি দিদি কি কি পড়ে ফেলেছে? হিংসুটি দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ ও ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। কোন কোন জায়গা পেরিয়ে নৌকা যাত্রা শিশুটি যাবে? শিশুটি তীরপূর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। মানুষ গাছের শাখা পোশাকায় কি কি ঝুলিয়ে রাখতো? মানুষ গাছের শাখা পোশাকায় পোশাক আশাক, বাক্স প্যাটরা, মালপত্র ঝুলিয়ে রাখতো। লিপিদের বাড়ি কোথায়? এগড়ায়। ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরীদের কি দশা হলো? ঘন বনে থাকা গাছপালার জন্য পরীদের বাড়ি বেঁচে গেল, আর ফাঁকা মাঠে থাকা পরীদের বাড়ি হাওয়ার দাপটে ভেঙে গেল। পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটক বলা হয়। পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। হিংসুটির দিদির বয়স কত? 8 বছর। 8 বছর। হিংসুটির বয়স 7 বছর আর হিংসুটির দিদির বয়স 8 বছর। স্বরধ্বনি কয়টি ও কি কি? স্বরধ্বনি আমরা সকলেই জানি 11টি, যথা অ, আ, হর্ষ দীর্ঘ ই, হর্ষ দীর্ঘ রি, এ, ওই, ও, ও। 13 প্রশ্নটি আছে বাক্য বাড়াও। মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো কি? মানুষ গাছের শাখা প্রশাখায়, মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো পোশাক আশাক, বাক্স প্যাটরা। বা তোমরা এইভাবে লিখতে পারো, মানুষ গাছের শাখা পোশাকায় বাক্স প্যাটরা পোশাক ঝুলিয়ে রাখতে, এইভাবেও লিখতে পারো। তারপরে বলেছে একটা ঝড় আসে কাকে নিয়ে? ঝড় আসে তার সাথী আঁধি আর বৃষ্টি
নিয়ে আসে। ঝড় আসে তার সাথে আঁধি আর বৃষ্টি নিয়ে আসে। 14টা বলেছে হার শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। একটা হার মানে হলো পরাজয়, আমি তোমার কাছে হার মেনে নিলাম। আর একটা হার মানে হলো অলংকার, তোমার গলার সোনার হারটা খুব সুন্দর। 15 প্রশ্নটি বলেছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসু আর বিদ্যাসাগর, আমি দুটি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পরাধীন ভারতের জনগণের কাছে এই আবেদন জানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র। তিনি 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ওড়িশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যাদবনাথ বসু। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করে তিনি ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় পাশ করেন। কিন্তু লোভনীয় সরকারি চাকরি না নিয়ে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। দুইবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। স্বদেশের মুক্তি আন্দোলনে যোগ দিয়ে বহুবার তাকে কারাবরণ করতে হয়। 1941 খ্রিস্টাব্দে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি ভারত ছেড়ে জার্মানি ও তারপর জাপানে যান। সেখান থেকে সিঙ্গাপুরে এসে 1943 খ্রিস্টাব্দে বিপ্লবী রাসবিহারী বসুর গড়া আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেন। সম্পূর্ণ ভারতীয় সৈনিকদের নিয়ে গড়া এই ফৌজ নিয়ে নেতাজি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং 1944 খ্রিস্টাব্দে ভারতে এসে মণিপুর রাজ্যের কোহিমায় যুদ্ধ করেন। কিন্তু এরপর নানা কারণে আজাদ হিন্দ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এক বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যুর খবর প্রচারিত হলেও দেশবাসী তা আজও বিশ্বাস করেন না। তাই এই মহাবিপ্লবী আজও মানুষের মনে অমর হয়ে আছেন। তারপর ছিল বিদ্যাসাগর, দয়ার সাগর বিদ্যাসাগর। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র অনেক দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে সংস্কৃত কলেজের সেরা ছাত্র হিসেবে বিদ্যাসাগর উপাধি পান। যে কোনো মানুষের দুঃখের কথা শুনলে তার প্রাণ কেঁদে উঠত। তিনি তাকে সাহায্য করতে এগিয়ে যেতেন, তাই তাকে বলা হয় দয়ার সাগর। দেশের মানুষ, বিশেষ করে মেয়েরা যাতে লেখাপড়া শিখে মানুষ হয়, সেজন্য নিজের টাকায় তিনি অনেক বিদ্যালয় গড়ে তুলেছিলেন। সেই যুগে অনেক কম বয়সে মেয়েদের বিয়ে হতো অনেক বেশি বয়সী মানুষের সঙ্গে। বয়স্ক মানুষটির মৃত্যু ঘটলে কম বয়সী মেয়েটি বিধবা হতো এবং দুঃখে দিন কাটাতো। বিদ্যাসাগর সেই বিধবাদের আবার বিয়ের জন্য আইন পাশ করিয়ে নেন। বাংলার মানুষ যাতে সহজে বাংলা ও সংস্কৃত ভাষা শিখতে পারে, সেজন্য তিনি বর্ণপরিচয় ও উপক্রমণিকা নামে দুটি বই লেখেন। 1891 সালের 29শে জুলাই বিদ্যাসাগর পরলোক গমন করেন। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।